রহস্যময় এই জীববৈচিত্র্যের পরতে পরতে লুকিয়ে আছে নানা অজানা গল্প। এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়। এমনকি জঙ্গলের প্রতিটি প্রাণী যে সিংহকে বনের রাজা ভাবে, তাকেও বাঁচতে হয় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। আজকের গল্পটা এমনই এক বনের রাজা সিংহকে নিয়ে, যার নাম মুফাসা। মুফাসা তার জীবনে কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, আর সেগুলোর মোকাবেলা করে সে কিভাবে বনের রাজা হয়ে উঠেছে, সেসব নিয়েই আজকের গল্প। তাহলে চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখানো হয় বনের সব প্রাণী এক জায়গায় একত্রিত হচ্ছে, কারণ সেখানে তাদের রাজা সিম্বা আজকে ভাষণ দেবে। সিম্বা বনের সকল প্রাণীদের উদ্দেশ্যে বলে সে তার বাবার আদর্শে নিজের শাসন ব্যবস্থা পরিচালনা করবে এবং বনের সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে দেখানো হয় সিম্বার স্ত্রী নালা প্রেগনেন্ট। নালা একটি জায়গায় আশ্রয় নেয় এবং সিম্বার জন্য অপেক্ষা করতে থাকে। সিম্বাও নালার কাছে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু তাদের আরও একটি বাচ্চা ছিল, যার নাম কিয়ারা। সিম্বা কিয়ারাকে একা রেখে যেতে চায় না। সিম্বা তার দুজন বন্ধুর সাথে দেখা করে, যাদের নাম ছিল টিমন এবং পুম্বা। সিম্বা তাদেরকে বলে, আমাকে নালার কাছে যেতে হবে, তাই তোমরা দুজন কিয়ারার খেয়াল রাখবে, ও যাতে ভয় না পায়, আর আমি না ফেরা পর্যন্ত কিয়ারাকে তোমরা দেখে রাখবে। এরপর সিম্বা কিয়ারার কাছে যায়। কিয়ারা বাবাকে দেখে খুশি হয়ে যায়। সিম্বা বলে, আমি তোমার মাকে আনতে যাচ্ছি, তুমি ততক্ষণে টিমুন এবং পুম্বার সাথে থাকবে, আর তুমি একদমই ভয় পাবে না। সিম্বা কিয়ারাকে একা রেখে চলে যায়। কিয়ারা কিছুক্ষণ খেলাধুলা করার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। টিমন এবং পুম্বা কিয়ারাকে একটা গুহায় নিয়ে যায়, কিন্তু কিয়ারা ভয় পাচ্ছিল। কিয়ারা তার বাবা মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদতে শুরু করে। তখন সেখানে রাফিকি নামের একটি বানর আসে। কিয়ারা রাফিকিকে দেখেই তার কাছে ছুটে যায়। কিয়ারা রাফিকিকে বলে, আমার খুব ভয় করছে, আমি বাবা মায়ের কাছে যেতে চাই। রাফিকি বলে, কিয়ারা, তোমার বাবা একজন রাজা, তুমি বনের রাজা সিংহের মেয়ে হয়ে ভয় পাচ্ছ? কিয়ারা বলে, আমি হয়তো কখনোই আমার বাবার মতো সাহসী হতে পারবো না। রাফিকি বলে, তোমার বাবা যখন তোমার মতো ছোট ছিল, তখন সেও আকাশের গর্জন শুনে অনেক ভয় পেত, কিন্তু তোমার বাবা সেই ভয়কে জয় করেছে। তোমার দাদা মুফাসাও ছিল একই রকম, সে তার সব ভয়ের সাথে লড়াই করে বেঁচেছে। কিয়ারার ভয় তবুও কম ছিল না। তাই রাফিকি বলে, চলো কিয়ারা, আজকে তোমাকে একটা গল্প শোনাই। গল্পের কথা শুনে টিমন এবং পুম্বাও ছুটে আসে। এরপর রাফিকি তার গল্প শুরু করে। গল্পটি ছিল কিয়ারার দাদা অর্থাৎ সিম্বার বাবা মুফাসার গল্প, যাকে আপনারা দ্য লায়ন কিং মুভিতে সিম্বার বাবা হিসেবে দেখেছেন। মুফাসার বয়স তখন কিয়ারার মতো ছিল। মুফাসা অনেক দূরের একটি জঙ্গলে তার বাবা মায়ের সাথে থাকত, কিন্তু সেই জঙ্গল ছিল অনেকটা মরু অঞ্চলের মতো। সেখানে অনেক দিন ধরে কোনো বৃষ্টি হতো না, যার ফলে মাটি শুকিয়ে ফাটল ধরে গিয়েছিল। অনেক গাছপালা এবং প্রাণীও পানির অভাবে মারা যাচ্ছিল। মুফাসা একদিন তার বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছিল। তখন মুফাসার মা সূর্যের উজ্জ্বল রশ্মি দেখে খুশি হয়ে যায়। মুফাসা তার মাকে জিজ্ঞেস করে সে এত খুশি কেন। মুফাসার বাবা তখন তাকে এমন একটি জায়গার কথা বলে যেখানে সূর্যের আলোকে অনুসরণ করে পৌঁছানো যায়। সেই জায়গার নাম মিলেলে। মিলেলে হলো পশুদের জন্য স্বর্গরাজ্য, যেখানে পশুদের পানি এবং খাবারের কোনো অভাব হয় না। গাছপালা, ফুল আর পাখি দিয়ে সাজানো এক রাজ্য। মিলেলেতে যাওয়া প্রত্যেকটি পশুর কাছে একটি স্বপ্নের মতো। মুফাসার মা মুফাসাকে চোখ বন্ধ করে সেসব অনুভব করতে বলে। তারা গানের মাধ্যমে সেই সুন্দর জায়গার কথা মুফাসাকে জানায়। মুফাসার বাবা বলে, আমরাও খুব শীঘ্রই মিলেলেতে যাব। এরপর মুফাসা খেলতে শুরু করে। তখন একটা বৃষ্টির ফোঁটা এসে তার মুখে পড়ে। মুফাসা জিজ্ঞেস করে, এটা কি? মুফাসার মা বলে, এটা বৃষ্টি। অবশেষে এতদিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। বনের সব পশুরা হৈ হুল্লোড় করে আনন্দ করতে থাকে। সবাই বনের মধ্যে একটি ছোট্ট খাদে আনন্দ করতে থাকে, কিন্তু হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বৃষ্টির বেগ বাড়তে থাকে, সেই সাথে বন্যা শুরু হয়ে যায়। বন্যার পানি আসতে দেখে সবাই দ্রুত খাদ থেকে উঠে যায়, কিন্তু মুফাসা সেখানে আটকা পড়ে যায়। অন্ধকার আকাশ আর জলের তোড়ে মুফাসা কিছুই দেখতে পাচ্ছিল না। মুফাসার মা বলে, তুমি আমার আওয়াজ শুনে এদিকে আসো, আর এদিকে আসতে পারলেই আমি তোমাকে ধরে নেব। মুফাসা তার মায়ের দিকে প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু তখন একটি হাতি পানিতে ভেসে গিয়ে একটি বাঁধে ধাক্কা খায়, আর বাঁধটি ভেঙে গিয়ে পানি আসতে শুরু করে। মুফাসা তখন পানির স্রোতে ভাসতে থাকে। মুফাসার যখন জ্ঞান ফেরে, তখন সে এক টুকরো কাঠ আঁকড়ে ধরে পানিতে ভাসছিল। মুফাসা তার বাবা মাকে ডাকতে থাকে, কিন্তু কাউকেই সে খুঁজে পায় না। মুফাসা তার আশেপাশে পরিচিত কোনো প্রাণীকেই দেখতে পায় না। সে তার দলের কাছ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
মুফাসা আবারও চোখ বন্ধ করে নেয়। এরপর সে নদীতে ভাসতে ভাসতে অনেক দূরে একটি জায়গায় চলে যায়। মুফাসার জ্ঞান ফেরার পর সে নদীর পাড়ে একটি সিংহকে দেখতে পায়। সিংহটি জানায় তার নাম টাকা। টাকা বলে, আমার বাইরের কারো সাথে কথা বলার অনুমতি নেই, কিন্তু আমি তোমাকে একটা সিক্রেট বলতে পারি। মুফাসা জিজ্ঞেস করে, কি সিক্রেট? টাকা বলে, নদীতে কুমির আছে, তুমি যদি দ্রুত সাঁতরে না আসো তাহলে ওরা তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু মুফাসা সাঁতার জানতো না, আর অনেক সময় পানিতে থাকার কারণে সে খুবই ক্লান্ত ছিল। কিন্তু টাকার কথা শোনার পর মুফাসা দ্রুত সাঁতরাতে শুরু করে। মুফাসা প্রায় তীরে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন দুটো কুমির মুফাসাকে খাওয়ার জন্য মুখ খোলে। এমন সময় টাকার মা ইয়াসি সেখানে পৌঁছায়। টাকার মা গর্জন করে সেই কুমির দুটিকে তাড়িয়ে দেয়, আর টাকা মুফাসার হাত ধরে তাকে উপরে টেনে তোলে। ইয়াসি রেগে বলে, টাকা, আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, তুমি এখানে কেন এসেছো? টাকা বলে, আমি পানি খেতে এসেছিলাম, তখন মুফাসাকে দেখতে পাই। ইয়াসা তখন বলে, তুমি জানো বনের একটা নিয়ম আছে, তুমি বাইরের কাউকে এখানে আনতে পারবে না, তারা তোমার বনের পশুদের ক্ষতি করতে পারে। তখন মুফাসা তাদের সবকিছু খুলে বলে, সে কিভাবে বন্যায় ভেসে গিয়েছে এবং কিভাবে এখানে পৌঁছেছে। মুফাসা তার নিজের বনে ফিরে যেতে চায়, কিন্তু সেখানে রাস্তা তারা কেউ জানতো না। এসব শুনে ইয়াসির মন নরম হয়, সে মুফাসাকে নিয়ে যায়। মুফাসা চারপাশের সবুজ সুন্দর পরিবেশ থেকে ইয়াসিকে জিজ্ঞেস করে, এটা কি মিলেলে? ইয়াসি বলে, না, এটা মিলেলে না। এরপর তারা বনের রাজা ওবাসির কাছে পৌঁছায়। ওবাসি হলো টাকার বাবা। তারা ওবাসিকে মুফাসার ব্যাপারে সবকিছু খুলে বলে, কিন্তু ওবাসি রেগে যায়। সে কিছুতেই বহিরাগত কোনো পশুকে বনে থাকার অনুমতি দিতে পারে না। ইয়াসি তাকে বোঝায় যে মুফাসা খুব ছোট্ট বাচ্চা, ও কারো কোনো ক্ষতি করতে পারবে না। ওবাসি মুফাসাকে জিজ্ঞেস করে, তুমি কি মুফাসা নামের অর্থ জানো? মুফাসা বলে, না, আমি কিছুই জানি না। ওবাসি বলে, মুফাসা মানে তো কিং বা রাজা, কিন্তু এই বনের রাজা আমি, আর আমার পরে আমার ছেলে টাকা হবে এই বনের পরবর্তী রাজা, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। ইয়াসি বলে, মুফাসাকে আমি নিজের কাছে রাখবো, তাহলে তো তোমার কোনো সমস্যাই হবে না। অনেক অনুরোধের পর ওবাসি মুফাসাকে রাখতে রাজি হয়, কিন্তু তাকে একটি শর্ত দেওয়া হয়। মুফাসা এবং টাকার মধ্যে একটি রেসের প্রতিযোগিতা হবে। যদি মুফাসা জিততে পারে তবে সে এই বনে থাকতে পারবে। এরপর তাদের মধ্যে রেস শুরু হয়। মুফাসা আগে থেকেই ক্লান্ত ছিল, তাই সে খুব বেশি দৌড়াতে পারে না, আর বিভিন্ন জায়গায় পানি দেখে মুফাসার বারবার সেই বন্যার কথা মনে পড়ে যাচ্ছিল। মুফাসা যখন একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছিল তখন টাকা তাকে বলে, আমার কাছে আরেকটি সিক্রেট আছে। মুফাসা জিজ্ঞেস করে, কি সিক্রেট? টাকা বলে, আমি সবসময়ই একটা ভাই চাইতাম, অর্থাৎ টাকার মুফাসাকে খুব ভালো লেগেছে। টাকা মুফাসাকে নিজের ভাই মনে করে তাকে জিতিয়ে দেয়। এতে মুফাসা বনে থাকার সুযোগ পায়, কিন্তু তাকে টাকার মায়ের কাছে সিংহী দলের সাথে থাকতে হবে। মুফাসা এবং টাকা ধীরে ধীরে বড় হতে থাকে, আর তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। তারা দুজন একে অপরকে ভাই মনে করে। দুজনের এমন সখ্যতা দেখে বনের সব পশুরা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। তবে বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে পরিবর্তনও দেখা যায়। মুফাসা হয়ে ওঠে বনের সবার থেকে আলাদা। সে যেমন সবচেয়ে দ্রুত দৌড়াতে পারত, তেমনি সবার চেয়ে বেশি উচ্চতায়ও লাফ দিতে পারত। একদিন বনের একটি সিংহ ওবাসিকে বলে, তোমার ছেলে তো সবার থেকে আলাদা, তাকে দেখলেই বোঝা যায় তার শরীরে রাজার রক্ত বইছে। ওবাসি বলে, সে আমার ছেলে নয়, সে একজন বহিরাগত, মেয়েদের দলে থেকে সে কিভাবে রাজা হবে? টাকা বলে, মুফাসা অনেক সাহসী। ওবাসি টাকাকে মুফাসার সাথে মিশতে নিষেধ করে। ওবাসি বলে, ও মেয়েদের দলে থাকে, তুমি যদি ওর সাথে থাকো তাহলে তুমিও ওর মতো হয়ে যাবে। ওবাসি টাকাকে সবসময় আরাম করে দিন কাটাতে বলে। তার মতে রাজাদের কাজ শুধু বিশ্রাম করা। অন্যদিকে ইয়াসি মুফাসাকে সব রকম প্রশিক্ষণ দেয়, তাকে শিকার করতে শেখায়, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে সেটা শেখায়, শব্দ এবং গন্ধ অনুভব করতে শেখায়। কিন্তু এত কিছু শেখার পরও মুফাসার মধ্যে কোথাও একটা শূন্যতা ছিল। মুফাসা ইয়াসিকে বলে, আমি যখন বাতাসের গন্ধ নেই তখন আমি আমার বাবা মাকে অনুভব করি, কিন্তু তাদের আমি কখনোই খুঁজে পাবো না। তাহলে তুমি আমাকে এসব প্রশিক্ষণ কেন দিচ্ছ? ইয়াসি বলে, এখানেও তো তোমার পরিবার আছে, তুমি কষ্ট পেও না মুফাসা। মুফাসা বলে, ওবাসি আমাকে কখনোই অ্যাকসেপ্ট করবে না, আমি কখনোই একটি পরিবার পাবো না। এসব বলে মুফাসা মন খারাপ করে। এরপর ঘটনা বর্তমানে ফেরে। টিমুন এবং পুম্বা দুজনে মিলে মুফাসাকে নিয়ে গান গাইতে শুরু করে। কিয়ারা গল্প শুনতে চাচ্ছিল, তাই তাদেরকে থামতে বলে। এরপর রাফিকি আবারও গল্প শুরু করে। পরের দিন ইয়াসা মুফাসাকে নিয়ে শিকারে বের হয়।
টাকা লুকিয়ে তাদের দুজনকে দেখছিল। ইয়াসি কোনো বিপদের সংকেত পায়। ইয়াসি তখন মুফাসাকে লুকিয়ে থাকতে বলে। তখন হঠাৎ করে কিছু সাদা রঙের সিংহ ইয়াসির ওপর আক্রমণ করে। ইয়াসিকে বাঁচানোর জন্য মুফাসা লড়াই করতে শুরু করে। টাকা তার মাকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু তার না ছিল সাহস আর না ছিল কোনো প্রশিক্ষণ। তাই টাকা ঝোপের মধ্যে লুকিয়ে থাকে। সাদা সিংহগুলোর সাথে লড়াই করার সময় মুফাসা একটি সিংহকে খুব বাজেভাবে আঘাত করে। এতে করে একটি সাদা সিংহ সেখানে মারা যায়, আর বাকি সবাই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর ইয়াসি এবং মুফাসা ওবাসির কাছে পৌঁছায়। তারা দুজনেই অনেক আহত ছিল। ওবাসি ইয়াসিকে এমন অবস্থায় দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ইয়াসি বলে, আমাদের রাজ্যে কিছু সাদা রঙের ভয়ঙ্কর সিংহ এসেছিল, তারা আমার উপর আক্রমণ করে। আজ যদি মুফাসা না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে ফিরতাম না। এসব শুনে ওবাসির অনুশোচনা হয়। সে মুফাসার সাথে আগের করা খারাপ আচরণের জন্য ক্ষমা চায়, আর সেই সাথে ইয়াসির জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। এরই মধ্যে টাকাও সেখানে এসে পৌঁছায়। টাকা ইয়াসির কাছে ক্ষমা চায়, কারণ সে সাহসের অভাবে ইয়াসি এবং মুফাসাকে সাহায্য করতে পারেনি। ইয়াসি বলে, কোনো ব্যাপার না, তুমি একবার না পারলেও পরবর্তীতে ঠিকই পারবে। এরপর মুফাসা বলে, আমার মনে হচ্ছে এই লড়াই এখানেই শেষ হবে না। সাদা সিংহগুলো হয়তো কাল আবার আমাদের ওপর আক্রমণ করতে আসবে। ওবাসি বলে, তুমি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছ? যারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছে তারা আবার কেন আসবে? মুফাসা বলে, আমাদের কাউকে ওই রাজ্যে পাঠিয়ে নিশ্চিত হতে হবে। ওবাসি সিগারু নামের একটি সিংহকে সেই সাদা সিংহদের রাজ্যে পাঠায়। সিগারু সেখানে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। সিগারু দেখতে পায় সব সাদা সিংহ একত্রিত হয়েছে। যেই সিংহটি মুফাসার হাত থেকে পালিয়ে এসেছিল সে রাজা কিরোসের সাথে কথা বলে। কিরোস খুবই রেগেছিল, কারণ মুফাসা যে সাদা সিংহটাকে মেরে ফেলেছিল সে আসলে কিরোজের ছেলে ছিল এবং তাদের রাজ্যের পরবর্তী উত্তরাধিকার ছিল। কিরোস বলে, আমি যেভাবেই হোক এর প্রতিশোধ ঠিকই নেব। আমি মুফাসাকে মেরে ফেলব, সেই সাথে ওই রাজ্যের নতুন উত্তরাধিকারকেও মেরে ফেলব। এটাই হবে তাদের জন্য উপযুক্ত শাস্তি। এসব শুনে সিগারু ছুটে গিয়ে ওবাসিকে সবকিছু জানায়। এরপর সকাল হতেই কিরোস ওবাসির রাজ্যে হামলা করবে, তাই ওবাসি উদ্বিগ্ন হয়ে পড়ে। ওবাসি যে কোনো মূল্যে টাকাকে বাঁচাতে যায়। ওবাসি টাকাকে বলে, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি চাই না এভাবে আমাদের রাজবংশ নিশ্চিহ্ন হয়ে যাক। কিন্তু টাকা রাজি হয় না। টাকা বলে, এটা তো অন্যায়, এতে বনের সব প্রাণীদেরকে ধোঁকা দেওয়া হবে। ওবাসি তখন তাকে বলে, সব রাজাদের কোনো না কোনো সময় এমন সিদ্ধান্ত ঠিকই নিতে হয়। তুমি মুফাসাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাও। অন্যদিকে ইয়াসি মুফাসাকে চলে যাওয়ার জন্য জোর করে। ইয়াসি তাকে মিলেলে যাওয়ার রাস্তা বলে দেয়। ইয়াসি বলে, তুমি টাকাকে নিয়ে মিলেলে যাবে, সেখানে তোমার পরিবারের সাথে দেখা করবে। মুফাসা বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। ইয়াসি বলে, তুমি আমাকে ছেড়ে গেলেও নিজের পরিবারকে সেখানে পাবে। আমার বিশ্বাস তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। তাই আর দেরি না করে তোমরা নিজেদের যাত্রা শুরু করো। এরপর ঘটনা আবারও বর্তমানে ফেরে। টিমন বলে, এটা একদম ঠিক হয়নি। তুমি এত ইমোশনাল গল্প কেন বলছো? আমার তো কান্না পাচ্ছে। তাদের কথায় কান না দিয়ে কিয়ারা রাফিকিকে জিজ্ঞেস করে, কিরোস কি এসেছিল? রাফিকি বলে, হ্যাঁ, সকাল হতেই কিরোস তার দলবল সহ ওবাসির রাজ্যে প্রবেশ করে। ওবাসি বলে, তুমি আমার রাজ্যে কেন এসেছো? তুমি কি জানো না সিংহদের মধ্যে রুলস আছে? তারা চাইলেই অন্য রাজ্যে আক্রমণ করতে পারে না। কিরোস বলে, এই জঙ্গলে তুমি শেষ রাজা। তোমাকে মেরে ফেললে এই পুরো জঙ্গলে শুধু আমার রাজত্ব চলবে, আর সেখানে শুধু আমার রুলস থাকবে। এরপর কিরোস বলে, কিন্তু তোমাকে মারার আগে বলো আমার ছেলেকে কে মেরেছে? আমি সবার আগে তাকে মারতে চাই। ওবাসি মুফাসার ব্যাপারে কিছুই বলেনি, তাই কিরোস তার দলবল নিয়ে ওবাসির রাজ্যের সবাইকে ঘিরে ধরে। সবাইকে মেরে ফেলার পর কিরোস মুফাসা এবং টাকার খোঁজে বের হয়। কিরোস ভাবতে শুরু করে হয়তো টাকাই তার ছেলেকে মেরে ফেলেছে। এদিকে মুফাসা এবং টাকা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াচ্ছিল। মুফাসা পাখিদের উড়ে যাওয়া দেখে বুঝতে পারে কিরোস খুব কাছাকাছি এসে পৌঁছে গেছে। তারা খুব দ্রুত দৌড়াতে থাকে। কিরোসও তাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখন তাদের আর কোনো রাস্তা ছিল না, সেখানে একটা বিশাল বড় ঝর্ণা ছিল। মুফাসা বলে, আমাদের লড়াই করা উচিত, কিন্তু টাকা বলে, আমি তোমার রাজা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, আমাদের এখান থেকে যেতে হবে। মুফাসা রাজি হয় না, তাই টাকা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
তারা দুজন পানির মধ্যে একটা গাছের ডাল আঁকড়ে ধরে। তখন উপর থেকে কিরোসের একটা সিংহ পানিতে এসে পড়ে। তারা দুজন ভয় পেয়ে যায়, কিন্তু সিংহটা তাদের কাছে পৌঁছানোর আগেই পানি স্রোতে ভেসে যায়। প্রবল স্রোতের কারণে মুফাসার ধরে রাখা ডালটাও ভেঙে যায়। তারা দুজন পানির নিচে তলিয়ে যায়। কিরোস চিৎকার করে বলে, ওদের দুজনকে খুঁজে বের করো, যেভাবেই হোক আমি ওদের নিজের হাতে মারতে চাই। এর পরের সিনে দেখানো হয় মুফাসা এবং টাকা খাদ থেকে উঠে এসেছে। ততক্ষণে রাত হয়ে গেছে। তারা দুজন আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তারা লক্ষ্য করে একটা সিংহী তাদের পিছু নিয়েছে। তার নাম ছিল সারাবি। সারাবি তাদেরকে বলে, আমি হারিয়ে গিয়েছি, কিভাবে নিজের রাজ্যে ফিরে যাব বুঝতে পারছি না। মুফাসা সারাবিকে তাদের সাথে হওয়া সব ঘটনা খুলে বলে। মুফাসা বলে, আমরা মিলেলেতে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। সারাবির সাথে একটি পাখি ছিল, যার নাম ছিল জাজু। এরপর তারা সবাই মিলে হাঁটতে শুরু করে। অন্যদিকে সেই বনের একটি গাছে অনেকগুলো বানর মিলে আলোচনা করছিল। তার একটি বানরকে কিছুতেই তাদের দলে রাখতে চাইছিল না, কারণ সে দেখতে সবার থেকে আলাদা ছিল। বানরদের সর্দার তাকে এই বন ছেড়ে চলে যেতে বলে, আর সেই বানরই ছিল রাফিকি। রাফিকি ঠিক করে সে মিলেলেতে চলে যাবে। রাফিকির পরিবার অনেক আগেই মিলেলেতে চলে গেছে। যেহেতু তাকে আর দলে রাখা হবে না, তাই রাফিকিও ঠিক করে সেও মিলেলে চলে যাবে। কিন্তু রাফিকির যাওয়ার পথে মুফাসাদের সাথে দেখা হয়ে যায়। রাফিকি তার সামনে 3টা সিংহ দেখেও একটুও ভয় পায় না। মুফাসা রাফিকিকে জিজ্ঞেস করে, তুমি আমাদের ভয় পাচ্ছ না কেন? রাফিকি বলে, কারণ তোমরা যদি আমাকে খেয়ে ফেলো তাহলে কখনোই মিলেলেতে পৌঁছাতে পারবে না। তার কথা শুনে মুফাসা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি মিলেলে যাওয়ার রাস্তা চেনো? রাফিকি বলে, হ্যাঁ। এরপর তারা সবাই মিলে মিলেলের পথে যাত্রা শুরু করে। রাতে ঘুমানোর সময় মুফাসা স্বপ্নে তার বাবা মাকে দেখতে পায়। মুফাসার ঘুম ভেঙে যায়। মুফাসা দেখে রাফিকি পানির মধ্যে একটি পাথরের উপর বসে আছে। মুফাসা তাকে জিজ্ঞেস করে, তুমি ওখানে কি করছো? রাফিকি বলে, আমি ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি, আর তোমার ভবিষ্যৎ আমি দেখে ফেলেছি। তুমি মিলেলে গিয়ে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে পারবে। তারা এত বছর ধরে তোমার ফিরে আসার অপেক্ষা করছে, আর তুমি ভবিষ্যতে একজন রাজাও হবে। পরের দিন সকালে তারা আবারও হাঁটতে শুরু করে। মুফাসা বলে, আমরা নিচের রাস্তা দিয়ে চলে যাব। সারাবি জিজ্ঞেস করে, কেন? উপর থেকে গেলে আমরা আগে পৌঁছাতে পারবো। মুফাসা বলে, তুমি চোখ বন্ধ করো, তাহলে অনুভব করতে পারবে কিরোস আমাদের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তাই আমাদের নিচের রাস্তা দিয়ে যেতে হবে। সারাবি চোখ বন্ধ করে বুঝতে পারে মুফাসা ঠিকই বলে, তাই তারা নিচের পথ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর টাকা মুফাসার কাছে এসে বলে, আমার সারাবিকে খুব পছন্দ হয়েছে, আমি কিভাবে ওর সাথে কথা বলা শুরু করব? তুমি প্লিজ আমাকে হেল্প করো। মুফাসা বলে, তুমি ওর কাছে গিয়ে বলো তোমার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছে। ও যেই রাজ্য থেকে এসেছে সেখানে অনেক ফুল ছিল। টাকা বলে, তুমি সব কিভাবে জানলে? মুফাসা বলে, তুমি তো জানো আমার ঘ্রাণ শক্তি অন্যদের থেকে প্রখর। এরপর টাকা সারাবিকে এসব বলে। সারাবি তখন টাকার কথা শুনে মুগ্ধ হয়ে যায়। এরপর তারা সামনে একটি হাতির দল দেখতে পায়। অন্যদিকে সাদা সিংহগুলো তাদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মুফাসা সাহায্যের জন্য হাতিগুলোর সাথে কথা বলতে যায়, কিন্তু হাতিগুলো তাদের কথা শুনছিল না। তখন সারাবি একটি বুদ্ধি খুঁজে পায়। সারাবি ওখানে একটি মৌমাছির চাক দেখে সেটাকে ফেলে দেয়। মৌমাছিগুলো হাতির ওপর আক্রমণ করে, আর হাতির দল তখন ছত্রভঙ্গ হয়ে যায়। এই সুযোগে সবাই লুকিয়ে পড়ে, কিন্তু সারাবি একটি হাতির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন মুফাসা এসে সারাবিকে বাঁচায়। মুফাসা সারাবিকে নিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে। হাতির কারণে কিরোসও রাস্তা পরিবর্তন করে। পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই বেরিয়ে আসে। রাফিকি সারাবির জ্ঞান ফেরায়। সারাবি জানতে চায় তাকে কে বাঁচিয়েছে। মুফাসা তখন মিথ্যা বলে যে তোমাকে টাকা বাঁচিয়েছে। এরপর তারা আবারও মিলেলের দিকে যাত্রা শুরু করে। তারা একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছিল। সেখানে কিছু বরফের পাহাড় দেখা যায়। রাফিকি বলে, আমরা এই পাহাড় পেরোলেই মিলেলেতে পৌঁছে যাব। কিন্তু পাহাড় পার হওয়ার সময় মুফাসা বলে, বরফে আমাদের পায়ের ছাপ পড়ছে, কিরোস এই ছাপ অনুসরণ করে আমাদের ধরে ফেলতে পারে। মুফাসা জাজুকে বলে, তুমি ওপর থেকে বরফ ফেলে আমাদের পায়ের ছাপ মিলিয়ে দাও। জাজু মুফাসার কথা অনুযায়ী কাজ করে, আর মুফাসার এমন বিচক্ষণতা দেখে সারাবির অনেক ভালো লাগে। রাফিকি ক্লান্ত হয়ে গেলে মুফাসা তাকে নিজের পিঠে উঠিয়ে হাঁটতে শুরু করে। এতে সারাবি বুঝে যায় যে তাকে মুফাসাই বাঁচিয়েছে। রাতে সারাবি মুফাসার কাছে গিয়ে বলে, তুমি সেদিন আমাকে হাতিদের হাত থেকে বাঁচিয়েছিলে, তাই না?
আর আমার রাজ্যে ফুল আছে সেটাও তুমিই জানতে। মুফাসা, সত্যি করে বলো। মুফাসা প্রথমে বলে এসব টাকা জানতো, কিন্তু সারাবির বারবার জিজ্ঞেস করার পর মুফাসা সব সত্যি বলে দেয়। তারা দুজন একে অপরকে ভালোবাসার কথাও স্বীকার করে, কিন্তু এই সব কিছু টাকা দূরে থেকে দাঁড়িয়ে শুনছিল। টাকার মুফাসার উপর প্রচণ্ড রাগ হয়। সে ভাবে তার বাবা মুফাসার ব্যাপারে যা বলেছিল সেগুলোই সত্যি। টাকা মুফাসাকে শিক্ষা দিতে চায়, তাই সে দৌড়ে সাদা সিংহদের দলের কাছে যায়। সাদা সিংহ তাকে দেখে অবাক হয়ে যায়। টাকা কিরোসকে বলে মুফাসা তার ছেলেকে মেরেছিল, আর সে এখন থেকে এই দলে থাকতে চায়। কিরোস ভাবে সে তার ছেলেকে হারিয়েছে, আর টাকাও তার বাবাকে হারিয়েছে, তাই কিরোস টাকাকে নিজের ছেলের জায়গা দিতে চায়। টাকাও খুশি হয়, কারণ সে সব দিক থেকেই সুবিধা পাচ্ছিল। কিরোস বলে তুমি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করো, আমি তোমাকে রাজা বানাবো। টাকা তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সকাল হয়ে গেলেও মুফাসা টাকাকে কোথাও দেখতে পায় না। মুফাসা টাকার জন্য অপেক্ষা করছিল। এরপর টাকা আসে। মুফাসা তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে? টাকা বলে আমি তো শিকার খুঁজতে গিয়েছিলাম, আমি তো তোমার মতো সব কিছু ভালোভাবে করতে পারি না। তুমি যা যা করেছো আমি সব মনে রাখবো। ততক্ষণে সবাই এসে যায়। মুফাসা টাকার সাথে কথা বলতে গিয়েও পারে না, কিন্তু মুফাসার টাকার কথা শুনে কিছুটা সন্দেহ হয়। এরপর তারা সবাই মিলে হাঁটতে শুরু করে, কিন্তু এবার টাকা তার পায়ের ছাপ রেখে যাচ্ছিল, যাতে সেগুলো অনুসরণ করে কিরোস তাদের কাছে পৌঁছাতে পারে। অনেক কষ্ট করে অবশেষে তারা সবাই মিলে এলেতে পৌঁছায়। এটা ছিল সেই সুন্দর জায়গা যেটা সব পশু পাখির কাছে স্বপ্নের ছিল। শেষ পর্যন্ত এমন সুন্দর একটি জায়গায় পৌঁছাতে পেরে সবাই খুব খুশি হয়। কিন্তু এখানকার সব পশু মুফাসার বিরুদ্ধে দাঁড়ায়। তারা কোনোভাবে খবর পেয়ে যায় যে মুফাসার পেছনে সাদা সিংহ আসছিল, তাই তারা মুফাসাকে মিলেলেতে প্রবেশ করতে নিষেধ করে। মুফাসা বলে সাদা সিংহ এখানে পৌঁছাতে পারবে না, আর যদি তারা এসেও যায় তবে তার মোকাবেলা করবে সে নিজেই। কিন্তু ততক্ষণে সাদা সিংহ তার দলবল নিয়ে মিলেলেতে উপস্থিত হয়ে যায়। মুফাসা কিরোসকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা তো পায়ের ছাপ মুছে ফেলেছিল, তাহলে কিরোস কিভাবে এলো? কিন্তু সে তার চেয়ে বেশি অবাক হয় যখন জানতে পারে টাকা এসব করেছে। মুফাসা টাকাকে জিজ্ঞেস করে তুমি আমার ভাই হয়ে এরকম কেন করলে? টাকা বলে আমি কিছুই করিনি, যা করার তুমিই করেছো। তুমি ছোট থেকেই আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে, সবসময় আমার আগে থাকার চেষ্টা করতে। প্রথমে আমার মাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছো, তারপর আমার বাবাকেও নিজের পক্ষে নিয়েছো। তোমার জন্যই আমার বাবা মা মারা গিয়েছে, আর আমি আমার নিজের রাজ্য ছেড়েছি, আর শেষ পর্যন্ত এসে আমার ভালোবাসাকেও তুমি নিয়ে নিয়েছো। এদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর এক পর্যায়ে কিরোস মুফাসার উপর আক্রমণ করে। অন্যদিকে রাফিকি এবং সারাবি বনের সব পশুদের একত্রিত করে। সারাবি বলে আজ তোমরা লড়াই না করলে এরা সবসময় তোমাদের উপর আক্রমণ করবে, তাই নিজেদের টিকিয়ে রাখার জন্য সবাইকে লড়তে হবে। তারা সবাই মিলে সাদা সিংহদের সাথে লড়াই করে। অন্যদিকে কিরোস এবং মুফাসা লড়াই করতে করতে একটি খাদে পড়ে যায়। তারা দুজনই একে অপরকে আক্রমণ করছিল। কিরোস মুফাসাকে অনেকটাই হারিয়ে দিয়েছিল। তখন টাকা সেখানে আসে। টাকার তার মায়ের বলা কথা মনে পড়ে যায়। কিরোস মুফাসার মুখের ওপর একটা থাবা মারতে যায়, আর তখনই সেখানে টাকা সামনে আসে, আর টাকার মুখের ওপর থাবা পড়ে। টাকা তার ভুল বুঝতে পারে আর মুফাসার পাশে দাঁড়ায়। মুফাসা এবং কিরোস পানির মধ্যে পড়ে যায়। তখনও তাদের মধ্যে লড়াই চলছিল। হঠাৎ ওপর থেকে একটা বড় পাথর পড়ে। মুফাসা সময় মতো সরে যায়, আর কিরোসের ওপর সেই পাথরটি এসে পড়ে, আর টাকা মুফাসার হাত ধরে তাকে পানি থেকে উঠিয়ে আনে। টাকা তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়। তারা বাহিরে এসে দেখতে পায় জঙ্গলের সব প্রাণী একত্রিত হয়েছে। তারা সবাই মুফাসার সাহসিকতায় মুগ্ধ হয়ে মুফাসাকে নিজেদের রাজা হিসেবে স্বীকার করে। মুফাসা সেখানে তার মাকে খুঁজে পায়, আর এত বছর পর মুফাসার মা মুফাসাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে টাকাকে সবাই মিলেলে থেকে বের করে দিতে চায়, কিন্তু মুফাসা বলে টাকা আমার ভাই, তাই ও এখানেই থাকবে, কিন্তু আমি কখনো ওকে নাম ধরে ডাকবো না। টাকা বলে আমি আমার নিজের নাম পরিবর্তন করে স্কার রাখবো। সব পশুরা তখন মুফাসাকে নিজেদের রাজা হিসেবে স্বীকৃতি দেয়। মুফাসা তার রাজত্ব গ্রহণ করে, আর এখানেই মুফাসার গল্প শেষ হয়। কিয়ারা তার দাদার এই গল্প শোনার পর সে আর ভয় পাচ্ছিল না। সে তার সব ভয় ছুঁড়ে ফেলে তার বাবাকে খুঁজতে যায়। ততক্ষণে সকাল হয়ে যায়। সিম্বা এবং নালা তাদের দ্বিতীয় বাচ্চাকে নিয়ে ফিরে আসে। কিয়ারা তার ছোট ভাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়। হ্যালো বন্ধুরা,
এমন অসাধারণ সব মুভির গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে।